আসসালামু আলাইকুম। হ্যালো, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। আজকে আমরা এসেছি হংকংয়ের ডিজনিল্যান্ড হোটেলে। এখানে ডিজনিল্যান্ডের 3টা হোটেল আছে, যেটা ডিজনিল্যান্ডের ভেতরে আর কি। আপনি বাইরেও বুক করতে পারেন ডিজনিল্যান্ডের কাছাকাছি, বাট এটা খুব বেশি ধরেন 5-6 মিনিট লাগবে বাসে, ওদের নিজস্ব বাসে লাগবে। সো এইটা দ্য হলিউড হোটেল, এটাও একটা 3টার মধ্যে এটা একটা হোটেল, বাকিগুলোর নাম আমার জানা নেই। এটা আমার কাছে ভালো লেগেছে, অনলাইনে দেখে আমি এটাই বুক করেছি আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য। সো এখন আছি আমরা একেবারে ফ্রন্ট ডোরে। সো চলেন আপনাদেরকে দেখাই ভেতরে কিছু আছে, দেখতে কেমন। হোটেলে ঢুকতে ঢুকতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা লাগেজ স্টোরেজ। যদি আপনার কারণ চেক ইন টাইম হচ্ছে 3 o'clock, তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় কেউ আর্লি চেক ইন করতে চায় বা লাগেজ নিয়ে ঘোরাঘুরি করবো অন্য জায়গায়, তো লাগেজটা আগে রেখে যায় এখানে, যেটা আমরাও করেছি। আমাদের লাগেজটা রেখে গিয়েছে, এটা ফ্রি সার্ভিস, এটার জন্য কোনো এক্সট্রা আপনাকে পে করতে হবে না। তো লাগেজগুলো রেখে তারপরে হয়তো ঘুরে আসলেন, তারপরে 3টার পর আপনি বা 4টা 5টা 6টার সময় চেক ইন করলেন, কোনো প্রবলেম নাই। আর এই এন্ট্রান্স থেকে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এখান থেকে যখন আপনারা ডিজনিল্যান্ড পার্কে যাবেন, তখন এই হোটেলের নিজস্ব একটা শাটল সার্ভিস আছে, বাস সার্ভিস, ফ্রি বাস সার্ভিস, খুব ফ্রিকুয়েন্টলি এটা আসে। সেটা হচ্ছে এন্ট্রান্স থেকে যদি আপনি হাতের বাঁ দিকে যান, ওই দেখতে পাচ্ছেন ওইখানে বাস স্টপ। ওইখান থেকে 10-15 মিনিট পর পর এই শাটল বাসটা আসে, এসে ফ্রি সার্ভিস নিয়ে যাবে সুন্দর করে, একেবারে ডিজনিল্যান্ডের গেটে নিয়ে যাবে। তো চলেন দেখি ভেতরে। চমৎকার সাজানো একটা বিশাল বড়। এদিকে ডানদিকে একটা ডিজনির টয় শপ আছে। পার্কে আমি যে প্রাইসটা দেখেছি, সেম প্রাইস, একই স্টোর, ওদেরই স্টোর, এই জন্য প্রাইসের কোনো পার্থক্য নেই। ডিজনিল্যান্ডের ভেতরেও যেটা মানে পার্কে যেটা, সো এখান থেকে কিনলেও পারতাম, আমি পার্ক থেকে কিনেছি। এই যে বাদিকের রিসেপশন, সারাক্ষণ বাচ্চাদের জন্য ডিজনি মুভিটা দেখাচ্ছে, তো দেখাচ্ছে। আমার বাচ্চারাও খুব এনজয় করেছে, এরকম বসতে হয়েছিল। কি মিকির একটা স্ট্যাচু দিকে, দুই দিকেই গেস্ট রুমগুলো আছে, ডানেও আছে বায়েও আছে। আমাদেরটা ডানে ছিল। আমি এখন আপনাদেরকে আরেক সাইডে যে গেস্ট রুমগুলো আছে সেদিকে নিয়ে যাচ্ছি। রিসেপশন থেকে রিসেপশন চমৎকার, এবং কাস্টমার সার্ভিস 10/10, অসম্ভব ভালো কাস্টমার সার্ভিস। আমি সকালবেলাতে 2টা জিনিসের জন্য ফোন করেছি, আয়রন বোর্ডের জন্য, 2 মিনিটের মধ্যে চলে আসছে। তারপর বলতেছিলাম যে গরম ওয়াটার আসতেছিল না। এখন এই যে রিসেপশন থেকে যে ডান দিকে গিফট শপটা আছে, এটার পাশে থেকেই আপনার ওই ডান দিকেই অনেক কয়েকটা রেস্টুরেন্ট আছে, একটু প্রাইসি বাট বেটার দ্যান আদার প্লেসেস আমি বলবো। খুব সুন্দর। এই যে রিসেপশন থেকে ডান দিকেই আবার যেতে লাগলাম, পুরো ওয়ালটা জুড়েই মার্বেলের সব ছবিগুলো, খুব সুন্দর লাগতেছে। এই যে এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে,
এখন রাতের বেলা সব বন্ধ করে দিচ্ছে, দিয়েছে অলরেডি। এবং সব থেকে ভালো লাগছে যে জিনিসটা, এত নিট অ্যান্ড ক্লিন। মানে এটা মনে হয় খুব বেশি পুরনো না হলেও এমনিতেই এভরি সিঙ্গল প্লেসেস আমি বলবো, সেটা পাবলিক টয়লেট থেকে শুরু করে রুমের সব কিছু মাশাআল্লাহ এভরিথিং খুবই নিট অ্যান্ড টাইডি। হংকংয়ের আমি মনে হলো যে পুরো হংকংটাই অনেক টাইডি, অনেক পরিষ্কার। আমি রাস্তাতে কোনো লিটার দেখি না, এই জিনিসটা। এবং দেখলাম 3000 হংকং ডলার ফাইন করবে যদি কেউ কোনো ধরনের ময়লা কাগজ বোতল কোনো ধরনের লিটার ফেলার আছে। এটা একটা বড় ব্যাপার কাজ করা মানুষের মধ্যে, তারা নোংরা করে না। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হোটেলের পেছনের সাইডে, এটা ব্যাক সাইডে। আপনার যদি আপনি রিসেপশন থেকে একেবারে সোজা আসেন, নাক বরাবর আসলে এটা এখানে আসতে পারবেন। এটা হচ্ছে গার্ডেন প্লাস হচ্ছে সুইমিং পুল। আনফর্চুনেটলি আমি বা আমার বাচ্চারা কেউ পুলে যেতে পারিনি, কারণ আমরা খুবই শর্ট ট্রিপে এসেছি। তো যারা আসবেন এখানে মিনিমাম আমি বলবো 3 থেকে 7 দিনের জন্য আসা হলে খুব ভালো হয়। তাহলে হংকংটা আসলে অনেক কিছু এক্সপ্লোর করার মতো, শুধুমাত্র ডিজনিল্যান্ডই অনেক অনেক কিছু দেখার আছে। এখন বাজে রাত 11:30। আমি আর আমার হাজব্যান্ড আসলাম, কারণ অনেক কিছু দেখার সময় হয় নাই আমার। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু নিজেদের মতো দেখি পার্কটা। আরও সময় যদি আমি স্পেন্ড করতে পারতাম ভালো লাগতো। আসলে আমাদের ডেস্টিনেশন এটা 100% ছিল না। আমাদের ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া যাবার পথে আমাদের ট্রানজিটটা ছিল এখানে। তো আমরা এই জন্য 2 দিন এখানে থেকে জিনিসটাকে ভ্যালু অ্যাড করলাম যে ডিজনিল্যান্ড আমাদের ঘোরা হয়ে গেল। তবে এই সুইমিং পুলটা আমার বাচ্চারা যে মিস করলো, এটা খারাপ লাগতেছে। রাতের এই হাঁটাটা চমৎকার লাগতেছে, এত নাইস অ্যান্ড কাম একটা প্লেস। পুরো একটা হলিউড ভাব এনে রাখছে এই পাম গাছগুলা। নামই তো হলিউড হোটেল, ওই ভাইবটা নিয়ে আসছে তার ঠিকই। এই যে সুইমিং পুলটা বাইরে থেকে দেখতে হচ্ছে, কারণ সুইমিং পুলে ঢোকার জন্য যে বিল্ডিং দিয়ে ঢুকতে হয় সেটা রাতের বেলা স্বাভাবিক এখন বন্ধ আছে। দেখো একটু পিয়ানোর ছবি সুইমিং পুলের নিচে। বাচ্চাদের জন্য এই সাইডটা বাচ্চাদের। কি মিসটাই না করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম এই ডিজনি হয়তো আর আসা হবে না, অন্য কোনো ডিজনিল্যান্ডে যাওয়া হবে ইনশাল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে দুজন মিলে অনেক দূর চলে আসছি হোটেলের। এটা হচ্ছে এন্ড। এখান থেকে আপনার সুন্দর একটা লেক দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে আমি আনতে পারতেছি না, বাট অসম্ভব সুন্দর একটা লেক। এই লেকের লেক ভিউ লেক ভিউ রুমই আমি নিয়েছিলাম। আনফর্চুনেটলি আমরা একটু আর্লি চেক ইন করার ট্রাই করছি। সো ওরা বলছে যে যদি একটু আর্লি চেক ইন করেন তাহলে আপনাদের লেক ভিউ রুমটা দেয়া যাবে না, আপনাদেরকে গার্ডেন ভিউ দিব। তা আমরা এত টায়ার্ড ছিলাম, বলছি ইটস ওকে, আমাদেরকে গার্ডেন ভিউ দিয়ে দাও। একই প্রাইস ছিল, বাট তেমন পার্থক্য না। সত্যি কথা বলতে খুব সুন্দর ভিউ, গার্ডেন ভিউটাও সুন্দর ছিল, লেক ভিউটাও সুন্দর, অনেক বেশি অবশ্য। আপনাদেরকে কিছু ছোট ইনফরমেশন দিতে চাই ডিজনিল্যান্ডের। ধরেন এই জিনিসগুলো আগে জানা থাকলে ইজি হয়ে যায় এই ভিজিটটা। সেটা হচ্ছে আপনি এয়ারপোর্টে নেমে সব থেকে ভালো হয় যদি উবার নিয়ে নেন। উবারটাতে আপনার ওদের যে লোকাল ট্যাক্সি কোম্পানিগুলো আছে তারা একটু বেশি চার্জ করে, 300 থেকে আপনার হয়তো $350, মানে হংকং ডলার। আর যদি উবারে হচ্ছে 210 থেকে 250 এরকম আর কি। তো বেটার উবারটা ইউজ করাই সেফও।
এমনিতে এই কান্ট্রিটা এমনিতেই সেফ, বাট স্টিল আপনি যদি একটু চিন্তিত হন নতুন কোনো দেশের জন্য, তা আমি বলবো উবারটাই ভালো। উবার থেকে আপনার ট্যাক্সিতে লাগবে হাফ অ্যান আওয়ার, 25 to হাফ অ্যান আওয়ার, একেবারে হোটেলের সামনেই চলে আসবেন। আর হচ্ছে খাবার দাবার একটা বড় সমস্যা আমাদের, যারা আমরা মুসলিম তাদের জন্য একটু সমস্যা, একটু না ভালোই সমস্যা আমি বলবো। আপনার সিটি সেন্টারের কাছাকাছি কিছু কিছু হালাল রেস্টুরেন্ট আছে, যেমন আমরা খেয়েছিলাম ইসলাম ফুড, যেটা 1950 থেকে, এটা চাইনিজ মুসলিম ওনার, অসম্ভব মজার খানা ছিল, অসম্ভব মজার খানা ছিল। সেখানে একটা ছিল বিফ পকেট, খুব সুন্দর একটা, ঠিক কাবাবও বলা যাবে না, খুব সুন্দর একটা মজার একটা খানা, এটা অবশ্যই ট্রাই করবেন। আর হচ্ছে আমাদের একেবারে ভুনা গরুর মাংস আলু দেয়া এরকম একটা খানাও ছিল, নামটা একটু ডিফারেন্ট ছিল, আমার ঠিক মনে নেই। আমার হাজব্যান্ড কিছু জিনিস নিয়েছিল, প্রত্যেকটা খাবারই মজা ছিল। আর অন্যান্য জায়গায় হালাল খানা চিন্তা করাটাই আসলে বাদ দিতে হবে। আপনার হালাল খানা যদি হয় শুধুমাত্র ওই কি বলে সিটি সেন্টারের কাছাকাছি, আরটা আছে চুইং কিং ম্যানশন, হ্যাঁ, সেখানে আমাদের এশিয়ান পাড়া একবারে বলা যায়, যেটা সেখানে প্রচুর দোকানপাট আছে এশিয়ান খাবারের, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান খানার, ওইটা একটা বেস্ট প্লেস। বাট খুব সৌন্দর্য রেস্টুরেন্ট সেটা না, ওইটা কাইন্ড অফ আপনার স্ট্রিট ফুড টাইপের পরিবেশটা যে খুব বলবো যে একেবারে ফার্স্ট ক্লাস সেটা না। কি ধরনের খাবার পাওয়া যায় সেটা যদি একটু বলতেন। সেটা যে বললাম যে ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান স্ন্যাক্স, আমাদের বাংলাদেশি সিঙ্গারা, একেবারে সমোসা, বিভিন্ন ধরনের টিকি, আলু টিকি, কাবাব, রোলস, এগুলো পাওয়া যায়। নর্থ ইন্ডিয়ানও কিছু খাবার পাওয়া যায়। হ্যাঁ, দোসা ছিল, দোসা মনে নাই, মনে হয় ছিল নর্থ ইন্ডিয়ান কিছু খানা দানাও আছে। সেটা হচ্ছে ওই সিটি সেন্টার, কাউলন সিটি ওইখানে পাওয়া যায় বেশি ভালো। আর ডিজনিল্যান্ডের ভেতরে হালাল খানা টোটালি নাই। এখানে আমরা যেটা খেয়েছি মোস্ট অফ দ্য ডেতে, আমরা দেখা গেছে যে সেভারি স্ন্যাক্স এইসব জিনিসপত্র খেয়েই কাটানো হয়েছে। দেখা গেছে কারণ ইভেন ভেজিটেরিয়ান খানা দানাও খুবই লিমিটেড ভেজিটেরিয়ান খানা। তারপরে দেখা গেল আমরা অনেক খুঁজতে যখন আমাদের মনে হয়েছে যে না, এখন একটা বড় মিল খাওয়া দরকার, প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরেই দেখতেছি যে আমাদের টাইপ কোনো খাবার নাই। আর কারির তো ভুলেই যাবেন, কারিটারি এখানে টোটালি পাওয়া যাবে না। তো দেখা গেছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে প্লাজা ইন, একেবারে মিডল অফ দ্য ডিজনিল্যান্ডেই প্লাজা ইন, খুব সুন্দর একটা হোটেল রেস্টুরেন্ট ছিল। তো সেখানে দেখা গেছে যে আমরা ফ্রাইড একটা প্রন খেলাম, আর রাইসটা নিলাম একেবারে বয়েল রাইস, কারণ আমি ভেজিটেরিয়ান রাইস মেনশন করা নাই। ইভেন একটা ছিল আইটেম, নাম হচ্ছে আপনার শ্রিম্প অঞ্চন নুডলস, তো আমি সেটা অর্ডার দিতে চাচ্ছিলাম। তো আমি ওকে বলে দিছি যে আমরা পর্ক খাই না, কোনো ধরনের মিট আইটেম দিও না, যেহেতু হালাল না। তখন আমাকে বললো যে না, এই অঞ্চলের ভেতরেও পর্ক আছে, বাট এটা কিন্তু মেনশন করা ছিল না। সো আপনারা যখনই খাবার অর্ডার করবেন, সেটা শ্রিম্প হোক, প্রনের যে কোনো আইটেমই হোক না কেন, জিজ্ঞেস করে নেবেন যে কোনোভাবে কি পর্কের কোনো কিছু আছে কিনা, বা অন্য কোনো মাংসের কোনো কিছু আছে কিনা, কারণ এরকম দেখা যাচ্ছে অনেক কিছু মিক্সড থাকে যেটা আমরা হয়তো জানি না। সো পরে আমাদেরকে সাজেস্ট করলো যে ওই প্রনটাই বেটার হবে, আর স্টিম রাইসটা। আর হচ্ছে আমি খেলাম প্রনের সাথে কি ধরনের সস ছিল? সস ছিল হচ্ছে, ওটা ছিল স্পাইসি মায়ো, ঠিক বলা যাবে না, ম্যাঙ্গো মেয়ো ছিল, এটা খুব মজা ছিল। হ্যাঁ, এটা সালাদটা ছিল সাথে, সালাদের সাথে ম্যাঙ্গো ছোট ছোট পিস করাও ছিল, খুবই ভালো লেগেছে। পরে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে ঝাল প্রচুর খাই, তো দেখা গেছে এই জন্য আমরা আবার একটু ওদেরকে বললাম যে চিলি অয়েল আছে কিনা। তো চিলি অয়েল দেওয়ার পর খাবারটা ডেফিনেটলি আরো অনেক বেশি মজা লাগলো। আর স্মুদি খেলাম হচ্ছে কোকোনাট অ্যান্ড ম্যাঙ্গো, আমার খুব পছন্দের। আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল কোক খায়, ও কোক খেয়েছে, আমি আমার বাচ্চারা আমরা সবাই খেয়েছি ম্যাঙ্গো অ্যান্ড কোকোনাট স্মুদি। তা আলহামদুলিল্লাহ খানাটাও চমৎকার, মানে বোঝানো যাবে না, এত চমৎকার ছিল। বাট আসলে খুব
বেছে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন সকালে যেটা হয়েছে, সকালে নাস্তার জন্য দেখা গেছে যে প্রত্যেকটা কোনো সবকিছু সবকিছুর মধ্যে হ্যাম দেয়া। তো দেখা গেছে যে আমার হাজব্যান্ড অর্ডার করলো একটা চকলেট ক্রোসান, বাট সেটা আসলে উপরে চকলেট দিয়ে পুরো মাখানো ছিল, অতিরিক্ত চকলেটই ছিল। আরেকটা খেয়েছি আমরা, সেটা হচ্ছে পাইনাপল বান আর ইনসাইডে বাটার ছিল, ওইটা চমৎকার ছিল। আসলে এখানে সব কিছু একটু বুঝে খেতে হবে, যে ওই অনেক সময় দেখা যাচ্ছে বাবল টিগুলো বা আপনার অনেকগুলো পুডিংয়ের মতো বা জেলি দিয়ে কিছু ড্রিঙ্কস ছিল, ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওগুলোর মধ্যে জেলিটিন থাকে। রেস্টুরেন্টের প্রাইস কেমন ছিল যে প্লাজা ইনের পার পারসন কিরকম লাগবে? প্লাজা ইনের আমার নুডলসের কথা বলবো। নুডলস যেটা আমি নিয়েছি খুব ভালো পোর্শন, মানে আসলে আমি একজন ওই নুডলস শেষ করতে পারবো না, এটা শেয়ার করা উচিত। ডেফিনেটলি আমার মেয়ে আমার সাথে শেয়ার করেছে, না হলে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তো সেটা নিয়েছে হংকংয়ের টাকায় 238 বা 240, সো এটা হচ্ছে 24 পাউন্ডের মতো বা 22 পাউন্ড বাংলাদেশি টাকায় হয়তো বা 3-3.5 এরকম হবে সম্ভবত। নরমালি পার পারসনের 300 হংকং ডলার তো যাবেই। আমরা স্মুদিটা নিয়েছি 7 বা 8 পাউন্ড, আমার ঠিক সরি 7 পাউন্ড, এটা মনে হয় 70 বা 78 হংকং ডলার ছিল। আমাদের টোটাল খরচ গেল হচ্ছে 4 জনের, মানে আমি আমার আখি আর নাহিয়ান এবং মোয়ানা। তো আমাদের 1400 থেকে 1500 হংকং ডলার আমাদের ওই ডিনারে খরচ হয়েছে। বাট ফুড খুবই ভালো ছিল, তাই না? টাকা আমার জামাই স্পেন্ড করছে, তো আমি আসলে পুরোপুরি মনে নাই, তার মনে আছে ভালো। আচ্ছা, সবার শেষে তুমি কি বলতে চাও যারা এখানে ভিজিট করতে আসতে চায়? এই জায়গাটা তোমার কেমন লাগছে, এবং হংকং ডিজনি তোমার কেমন লাগছে, ওভারঅল পরিবেশ এবং এখানকার লোকজন? চমৎকার, এক কথায় চমৎকার হচ্ছে এই জন্য যে মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডে আজকে গিয়েছে। এটা একটা ম্যাজিক্যাল টাইম থাকে না, ছোটবেলা থেকে মানুষের যেই একটা স্বপ্ন থাকে, একটা ম্যাজিক্যাল ল্যান্ড থাকে, মানে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই প্রচণ্ড এনজয় করছি, মানে মনে হচ্ছে ছোট হয়ে গেছি। আমি অন্যান্য ডিজনিল্যান্ডগুলো এখনো যাওয়া হয় না, সৌভাগ্য হয় না, ইনশাল্লাহ যাব। তো এটা কি সবথেকে স্মলেস্ট ডিজনিল্যান্ড? আই থিংক সো আছে, এটা সবচেয়ে স্মলেস্ট। এটাই আমার জন্য অনেক বড় ছিল, কারণ আমার কাছে মনে হয় টু বিগ প্লেসগুলোতে এই আমি ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন, আমি এত বেশি হেঁটে দেখা পছন্দ করি না, বাট এগুলো সবকিছুই একটু কাছাকাছি ছিল, যেগুলো আপনি হেঁটেই আসলে ডিজনিল্যান্ডটা কভার করতে পারবেন। ডিজনিল্যান্ডের কোন প্লেসগুলি তোমার সবচেয়ে বেশি মনে হয়েছে যেটা মিস করা যাবেই না? আমার সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে ফ্রোজেনের যেই সাইটটা ছিল, এলসা অ্যান্ড অ্যানার, সেইটা ওদের শো আছে, শো না ঠিক সরি ভুল বলেছি, ওদের কয়েকটা রাইড আছে, এই রাইডগুলো মিস করা যাবে না। মানে কি যে আমি আসলে ছোট্ট, আমাদের চার্জ চলে গেছিল, আমার হাজব্যান্ডের দুজনেরই মোবাইলের ব্যাটারি কমে গেল, মানে শেষ হয়ে যাচ্ছে। আমরা খুবই ছোট ভিডিও করেছি, আপনারা যখন পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাবেন যে এতটা ম্যাজিক্যাল প্লেস আমার লাইফে আমি কোথাও দেখি নাই। সো এইটা হচ্ছে মানে যখনই আপনারা ঢুকবেন ফার্স্ট প্রায়োরিটি হবে ফ্রোজেনের পাশটাতে যাওয়া, সেটা হচ্ছে আপনার ফ্যান্টাসি ল্যান্ডের খুব কাছাকাছি, এটা খুব দূরে না, সবকিছু খুব কাছাকাছি, অ্যাডভেঞ্চার ল্যান্ড থেকেও খুব বেশি দূর হবে না। বাট ফার্স্টে আমি বলবো এটা কোনোদিন দুইটা রাইড আছে ওখানে ফ্রোজেনের, একটা হচ্ছে বোট রাইড আর একটা হচ্ছে তোমার এটাকে ওইটাও আরেকটা না, এটা রাইড না, ওইটা হচ্ছে স্লো বোট রাইড, যেটা স্লো বোট রাইড, সেটা মিস করবেন না, সেটা বেশি ম্যাজিক্যাল। আর আরেকটা আছে আউটসাইড, একটা রোলার কোস্টারের মতো, ওইটা আসলে আমরা কেউ রোলার কোস্টারের মানে আমার হাজব্যান্ড, আমি আমার ছেলে পছন্দ করে না, সো আমরা যাওয়া হয়নি। আমার মেয়ে যেতে চেয়েছিল, বাট আমার মেয়ের সাথে কে যাবে, তো এই জন্য ওইটা যাওয়া হয় না আমাদের। রোলার কোস্টার যারা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, বাট এই যে স্লো বোটের যেটা, সেটা কোনোভাবেই মিস করবেন না। এটা যখন ঢুকবে ওই কিউতে যখন দাঁড়াবো, পুরো আপনার অ্যারান্ডেলের যেই কাসেলটা আর কি, ফ্রোজেনের যে কাসেল, সেটাকে পুরোটা ভেতরে ঘুরে দেখাবেন, মানে সেইটাই আপনার
দেখা গেছে যে আমাদের ঘুরতে ঘুরতেই প্রায় আধা ঘন্টা লেগেছে ওই কিউতে, বাট এটা ওয়ার্থ ইট। এটা 1 ঘন্টা পরেও যদি আমার দাঁড়ায় থাকতে হয় আমি সেটা থাকতাম। আমি যদি জানতাম, আমি মনে হচ্ছিল আমার সময় থাকলে আমি আবার ওখানে যাব। আর জাঙ্গল ওয়ার্ল্ড এবং তোমার মোয়ানার পারফরমেন্স, মোয়ানার শোটা কেমন লাগছে? আসলে এত সুন্দর সুন্দর জায়গা এবং এত অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স নিচ্ছি আমার, আর কি আমি ভুলেও যাচ্ছি আমি কোথায় কোথায় গিয়েছিলাম। তো আমি যেটা বলবো, যখন ঢুকে প্রথমে বেস্ট হবে হচ্ছে যদি আপনারা ট্রেন জার্নিটা মিস না করেন, কারণ ওটা আপনার এন্ট্রেন্সের একটু পরেই সামনেই ট্রেন জার্নিটার স্টেশনটা থাকবে। ট্রেন জার্নিটা করলে হবে কি আপনার ওভারঅল একটা জানা হয়ে যাবে যে কোথায় কোথায় আপনাকে যেতে হবে। ওইখান থেকে যাওয়ার সময় ট্রেনটা যখন ছাড়বে ওই স্টপ থেকে ফার্স্টে যাবে একটা স্টপ ফ্যান্টাসিল্যান্ড, বাট আসলে নামার দরকার নাই। পুরো রাইডটা একবার মানে ঘুরে আপনি ওই জায়গাতেই আবার আসবেন, যেটা মেন যে স্টেশনটা। ওইখান থেকে নামার একটু পরেই 1 মিনিটও না, জাস্ট রাস্তার এই পাশেই হচ্ছে একটা বাস ট্রিপটা আপনাকে প্লাজাতে নিয়ে যাবেন, যেটা মেইন সেন্টারটা। তো ওই প্লাজা থেকে বললাম যে সত্যি কথা বলতে সবগুলো এক জায়গা থেকে এক জায়গায় 5 মিনিট 10 মিনিট এর বেশি। আমি মোয়ানার শো সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, ওইটা তোমার কেমন লাগছে? আর হচ্ছে দ্য জাঙ্গল ওয়ার্ল্ডটা কেমন লাগছে? ভালো লাগবে, যে ইজি হবে, ক্রুজ জার্নি, অনেক কিছু আস্তে আস্তে বলতে হবে। তো আমরা ফার্স্টে গেলাম হচ্ছে, কারণ আমার মেন নাম হচ্ছে মোয়ানা, সো মোয়ানা শো এটা কোনোভাবেই মিস করা যাবে না। এই শোতে যাওয়ার জন্য আমি প্রায় 30 মিনিটস আগে ওইখানে গিয়ে বসলাম, একেবারে সামনের রোতে বসার জন্য। ওইটাও আরেকটা মানে হাওয়াই যেই জায়গাটা বলতে আমরা যেরকম ভাবে থাকে না যে ওদের সবকিছু কাঠের বাড়িঘর বা মাটির বাড়িঘর যেমন থাকবে, বা মানে আসলে এটা মানে না দেখলে বোঝানো যাবে না। তোমার মেয়ে তো মোয়ানা ড্রেস পরে মোয়ানা শোটা দেখতে গেছে। আমার মেয়েকে স্পেশালি এখানে আসার জন্যই আমি ওই ড্রেসটা কিনে দিছি। এটা তার ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল, তাকে মোয়ানা ড্রেস কিনে দিতে হবে। তো এই পুরো পার্কে আমি ঘুরে দেখলাম কেউ মোয়ানা কস্টিউম পরেননি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে একাই ছিল এবং আমার মেয়েকে সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিল। কয়েকজন রিকোয়েস্ট করলো যে একটু ছবি তুলতে পারি, তা ওকে সবাই মোয়ানা বলে ডাকতেছিল, বাট ওরা তো কেউ জানে না যে ওর রিয়েল নামও মোয়ানা। তা আমি অনেককে জিজ্ঞেস করতেছিল তোমার নাম কি, তখন আমি বললাম যে মোয়ানা। বল কি রিয়েল নাম কি? আমি বললাম যে না, রিয়েল নামই হচ্ছে ওর মোয়ানা। তখন আরো মজা পাচ্ছিল সবাই, অনেকগুলো ছবি তুলেছে ওর সাথে অনেকে। আলহামদুলিল্লাহ। তারপর মোয়ানা শোটা তো মানে কতক্ষণ হলো, প্রায় 20 মিনিট 25 মিনিট হবে, তাই না? মানে পুরো শোটা আসলে দেখার মতো। আমরা জাস্ট দেখতেছিলাম যে কোনো পার্ট এমন হয় নাই যে 2 সেকেন্ডের জন্য বোর ফিল করছি। শোগুলো এত সুন্দর করে তারা করে, বোর ফিল করি নাই। তারপরে মোয়ানা শোটা শেষ হওয়ার সাথে সাথে গেলাম আমরা হ্যালোউইন শো দেখতে, না ক্রুজ জার্নি না, আচ্ছা যাই হোক। তারপরে ক্রুজে গেলাম। ওটা তো অ্যাডভেঞ্চার ল্যান্ডে পাশেই না অ্যাডভেঞ্চার ল্যান্ডটা? হ্যাঁ পাশে ছিল না? হ্যাঁ, ওইটা অ্যাডভেঞ্চার ল্যান্ডের ভিতরেই হচ্ছে মোয়ানা, ক্রুজ, এভরিথিং। আচ্ছা ভুলে গেছি। তো যাই হোক, ওখান থেকে গেলাম হচ্ছে ক্রুজ। এটা হচ্ছে রিভার সাইড ক্রুজ বলে না রিভার ক্রুজ বলে আমার ঠিক। আমরা মোয়ানা শোটা ফিনিশ করেই জাস্ট আপনি যে রাস্তা দিয়ে মোয়ানার শোটা আমরা দেখলাম, মোয়ানার এই মটনরি প্লেসটা যেটা ক্রিয়েট করেছে তারা, ওই শোটা দেখার পরে জাস্ট ওই স্ট্রিট ধরেই, ওই রাস্তা ধরেই একটু সামনে গেলেই আপনার হাতের বাঁ দিকে দেখবেন লম্বা কিউ থাকবে ডেফিনেটলি, সেটা হচ্ছে রিভার সাইড ক্রুজ। এটাকেও মিস দেওয়া যাবে না, মানে এই ট্যুরটা আসলেই মিস দিবেন না। মনে হবে যে একেবারে গ্রামের বর্ষাকালে যখন দেখবেন যে সাইডে প্রচুর কচু গাছও ছিল। আমার কচু গাছগুলো দেখে এত ভালো লাগছে, এটা বলার মতো না। এনিওয়ে ওইটা ওটা আর বলে লাভ নাই। আর ওখানে এনিম্যাল ছিল না অনেক? এটা ট্রপিক্যাল কান্ট্রি যেরকম থাকে, একটা ট্রপিক্যাল প্লেস যেরকম, একটা ফরেস্ট, মানে কোনো কিছু ত্রুটি রাখে নাই তারা। এবং বোটটা যাচ্ছে এবং আপনার অনেকগুলো অ্যানিমাল আছে, যেগুলো হাতি বা দেখা যাচ্ছে, তারপর ক্রোকোডাইল আর কি ছিল, যেগুলো শিম্পাঞ্জি এত মানে সুন্দর করে রাখছে, আমার হঠাৎ করে দেখলে মনেই হবে না যে সেগুলো আপনার আর্টিফিশিয়াল।
আমি খুব হঠাৎ করে আমি দেখে ভাবছি যে মনে হয় এরা কীভাবে সম্ভব হাতে চলে আসছে, পরে বুঝলাম না ঠিক আছে এটা আসলে আর্টিফিশিয়াল থিঙ্কিং। এনিওয়ে ওটা তো আপনার মানে আরেকটা দেখলাম যেতে যেতেই একটা কেভের মতো নিল না, সেখানে আবার আগুন 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 দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে লাভা বার্স্ট করতেছে এরকম একটা সিচুয়েশন, সেটাও এনজয় করলাম। তো ক্রুজটা প্রায় কত মিনিট ছিল? মনে হয় 10-15 মিনিটের জার্নি। বেসিক্যালি এটা টারজান মুভিতে আপনি এই হাতি অথবা স্নেকস আছে, তারপর শিম্পাঞ্জি, তারপর ওইটাকে কি বলে কিংকং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো ছিল। তারপর তোমার সাজেশন অনুযায়ী হচ্ছে মোয়ানা শোটা দেখার পরে জঙ্গল ল্যান্ড ওইটা ঘুরে ওখানে টারজানের ওই যে গাছ টারজানের যে ঘরটা, যে টারজানের নিজস্ব ঘর এবং ওই আইল্যান্ডের উপরে, ওইটার সম্বন্ধে কিছু বলো। ওইটার জন্য ওই একই জায়গাতে আপনার অন্য কোনো জায়গাতেও যেতে হবে না, ওই অ্যাডভেঞ্চার ল্যান্ডের ভেতরেই ওইটার পাশেই আবার আরেকটা ক্রুজের প্লেস আছে। সেটা হচ্ছে আপনাকে ওই ক্রুজ না, সরি, ওটা হচ্ছে আপনার কাইন্ড অফ টারজানের ভেলা। সো ওই টারজানের ভেলায় করে আপনাকে নিয়ে যাবে জাস্ট নদী না, লেকের এপার থেকে ওই পারে, মানে একেবারে আইল্যান্ডের মধ্যে টারজানের যে বাড়িটা বা গাছটা নিয়ে যাবে। ওখানে আমাদেরকে নিয়ে গেল আপনার মনে হয় জাস্ট 5 মিনিট লাগবে, 5 মিনিটেরও কম, সরি, জাস্ট এই লেকের এই পার থেকে ওই পারে আইল্যান্ডে নিয়ে গেল। তো ওই বিশাল টারজানের যে গাছটা, সেই গাছটা পুরোটাই আর্টিফিশিয়াল ছিল, যেটা দূর থেকে বোঝা যায় নাই। বাকি গাছগুলো আইল্যান্ডের ওগুলো রিয়েল ছিল, বাট শুধু ওই বিশাল আকারের এত বড় গাছ কীভাবে আর্টিফিশিয়াল বানানো সম্ভব সেটাও আমার মাথায় ঢুকে নাই। বাট চমৎকার ছিল ওই টারজানের বাড়ি ঘরগুলো যেভাবে করছে, কীভাবে সম্ভব। তো এনিওয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স তোমার কথা শুনে মনে হচ্ছে ইট ওয়াজ ম্যাজিক্যাল এবং তোমার ওয়ান অফ দ্য বেস্ট ডে। এবং এখানে যদি কেউ আসতে চায় তোমাকে ইনবক্স করতে পারবে? অবশ্যই পারবে, কমেন্টেও জানাতে পারবে, পার্সোনালি আমাদের যে ব্লগের মেসেঞ্জারে বা ইয়েতে মেসেজ দিতে পারবে। অবশ্যই আরও ইনফরমেশন হয়তো বা অনেক কিছু ভিডিও দেখার পর অনেকের মনে হতে পারে, অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো ডু নট হেজিটেট, জাস্ট আমাদের কাজ করবেন, অবশ্যই জানাবেন। ওকে, আজকের মতো তাহলে তুমি আমাদের এই বাকি ছিল। ওকে, হ্যাঁ বলো। সেটা হচ্ছে ফ্যান্টাসি ল্যান্ডে অ্যাডভেঞ্চার ল্যান্ডের পরেই হচ্ছে ফ্যান্টাসি ল্যান্ডে আসবে। ফ্যান্টাসি ল্যান্ডে হচ্ছে বেসিক্যালি সব আপনার অ্যামিউজমেন্ট যে পার্কটা যেমন হয় আর কি, বিভিন্ন বাচ্চাদের এই খেলাধুলার ওই হাতি ঘোড়ার উপরে বসার জন্য যেগুলো, ওইগুলো বেশি থাকে। আর ওইগুলোর সাইডেই থাকে আপনার হচ্ছে ওই রাইডগুলো মিস দিবেন না, ছোট বাচ্চাদের ওই ধরনের পার্কের ওই রাইডগুলো অনেক জায়গাতেই থাকে। বাট ধরেন উইনি দ্য পু, তারপরে হচ্ছে ফ্রোজেনের যেটা বললাম, আরেকটা যেন কি ছিল, আরেকটা ছিল ওয়ান্ডারল্যান্ড, হ্যাঁ ওয়ান্ডারল্যান্ড। ওদের যে বোট ট্রিপগুলো আছে, মানে ওদের ভেতরে রাইডগুলো যেগুলো আছে সেইগুলো মিস দেবেন না, কারণ সেগুলো সব জায়গাতে আপনি পাবেন না। আমার ভিডিওতে এই পুরো ব্লগটাতে দেখা যাবে। আমি বললাম যে আনফর্চুনেটলি আমাদের দুজনের মোবাইলই চেক করা হয়নি, ব্যাটারিটা এত কম ছিল, মানে অসম্ভব সুন্দর জিনিসগুলোই আমরা আসলে ওরকমভাবে ক্যাপচার করতে পারি না। খুবই ছোটো ছোটো হয়তো ছবি আর ছোট্ট ভিডিওগুলো আছে। ওয়ান্ডারল্যান্ডের যেটা ছিল ওইটার রাইডেরটা, তারপর ফ্রোজেনেরটাও তো মানে অসম্ভব সুন্দর ছিল। এটা কোনোভাবে আর কি নিজের চোখে না দেখলে এই ম্যাজিক্যাল প্লেসটা বোঝা যাবে না। আর যেটা হচ্ছে উইনি দ্য পু, সেটাও বাচ্চারা খুব পছন্দ করবে। এই রাইডগুলো আপনারা মিস দেবেন না। আমি বলবো যে ফ্যান্টাসি ল্যান্ডের যে ছোটো ছোটো রাইডগুলো আছে সেগুলো একটু মিস দেওয়া যায়, কারণ অনেক অ্যামিউজমেন্ট পার্কে গেলে ওগুলো পাওয়া যাবে, কিন্তু যেটা আমি বললাম এইগুলোকে মিস দেবেন না। আর অনেক ছিল হয়তো আমরা হয়তো মিস করেছি। আর ফায়ারওয়ার্কস সম্বন্ধে তোমার কি মন্তব্য? ফায়ারওয়ার্কস নিয়ে আর কি বলবো,
মানে এত বড় একটা মিস করলাম আমি, মানে আমার নিজের ওপর অনেক রাগ হচ্ছিল যে কেন আমি মোবাইলটা চেক করে আনলাম না। আমি এবং আমার হাজব্যান্ড দুজনের উপরেই আমরা রাগ করতেছি, আমাদের উপরেই। তাও ছোট ছোট ভিডিও করেছি, মানে খুবই সামান্য ভিডিওটা আছে। মানে কিছু জিনিস আসলে কখনো টিভির পর্দায় ক্যামেরা বন্দি কখনো করা যায় না। এগুলো নিজে এক্সপিরিয়েন্স না করলে, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যটাকে কখনোই আমি মনে করি না। আমি যতটুকু আমরা চেষ্টা করবো ভিডিওটা দেখাতে, বাট আমার মনে হয় চোখের সামনে যে জিনিসগুলো মানে ঘটে, সেটা কোনোভাবে যে ফিলটা আমি করছি সেটা আমি অবশ্যই মোবাইল বা টিভিতে ওই ফিলটা আমি কখনোই পেতাম না, অসম্ভব। মানে এত কালারফুল কিভাবে একটা শো করতে পারে, এত ম্যাজিক্যাল, মানে আপনার মনেই হবে যে আপনি কোনো রাজারানী কোনো একটা কার্টুনের দেশে ঢুকে গেছেন। পুরাই মনে হচ্ছে একটা কার্টুনের দেশে, মানুষগুলো এত সুন্দর করে সেজে আসে। আমরা তো নর্মাল, আমার মেয়ে একটা কস্টিউম করেছে, মোয়ানা কস্টিউম, সে নিজে মোয়ানা কস্টিউমের সাথে সাথে আমাদের ড্রেসটাও মোয়ানার সাথে টপিক্যাল একটা লুক নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওদের দুজনকে একটা টপিক্যাল প্রিন্টেড, আমিও কালারফুল একটু পরার চেষ্টা করছি। বাট মোস্ট অফ দ্য মানুষকে আমি দেখলাম খুব ভালো লাগছে। এরা বাচ্চাদের চেয়ে বয়স্করা, আমার ছেলে বলতেছিল যে তারা কস্টিউম পরে সেজে গুজে আসছে ডিজনিল্যান্ডে। নট অনলি ডিজনিল্যান্ড, আমি বলবো যে ইভেন হংকংয়ের সব জায়গাতে মোটামুটি দেখলাম এই মানুষগুলো মনে হয় যে একটা গেম বা কার্টুনের জগতে বসবাস করে। সবাইকে বিশেষ করে মেয়েগুলোকে দেখতে এত কিউট লাগতেছে। ডিফারেন্ট টাইপের একটা ড্রেসগুলো পরে কার্টুনের মতো বা গেমের ক্যারেক্টারগুলোর মতো। এবং ডিজনিল্যান্ডে ঢোকার পর তো আসলে অনেক সময় কনফিউজড হয়ে গেছে, আসলে এরা কি আর্টিস্ট, এরা হয়তো শো করে। পরে দেখলাম যে না, আসলে তারা আমাদের মতোই গেস্ট, ভিজিটর। হ্যাঁ, আমাদের মতোই এরা ভিজিটর। তো ভালো লেগেছে সত্যি কথা বলতে। একটা আয়োজন, এই আয়োজনটা সব জায়গায় ফিল করা যায় না, বাট এখানে আমার মনে হয় যে তারা এতটুকু বাকি রাখে নাই মানুষকে স্পেশাল একটা প্লেস, স্পেশাল একটা সময় এটা ফিল করার, উপহার দেওয়ার জন্য। এটা আসলে এনিওয়ে বড় ডিরেকশন, এটা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই ইনফরমেশনগুলো যারা এখানে আসতে চায় তাদের অনেক কাজে লাগবে। আর ইনশাল্লাহ আমরা যেগুলো ছোট ছোট ভিডিও অনেকগুলো করতে পারছি, আমাদের ব্যাটারি আসলে ডাউন ছিল, সেইগুলোর লিংক আমরা এই ভিডিওর সাথে দিয়ে দিব, আপনারা ওগুলো দেখতে পারবেন পরে। আর রুম সম্পর্কে একটু বলা উচিত ছিল। বলো। পার নাইট আমরা আসলে আমি ভুলে গেছি, আমি নিজেই বুক করলাম এটা। আমরা নিয়েছি ফ্যামিলি রুম, দুইটা বড় বড় আপনার কিং সাইজ বেড। হ্যাঁ, কিং সাইজ বেড। ওগুলো কিং সাইজ, ডাবল না, বলে ওরা ডাবল, বাট আসলে ভালো বড়। এটা আসলে কিং সাইজ বেড, দুইটা একই রুমের মধ্যে, দুইটা কানেক্টিং রুম। আসলে আমরা যখন বুকিংটা দিয়েছি এই টাইমটা খুব সুন্দর একটা টাইম, অক্টোবরটা খুব সুন্দর টেম্পারেচার, আপনার 24 থেকে 28 এরকম একটা টেম্পারেচার থাকে। তো এই টাইমটা ওদের অনেক বিজি থাকে। বাট তারপর আমি বলবো রুমের প্রাইসটা কম্পেয়ার টু ইউকে আমি বলবো না যে অনেক বেশি। আমার মনে হয় 2 দিনে আমাদের 392 পাউন্ড। হ্যাঁ, নিয়ারলি 200 পার নাইট না? হ্যাঁ, এরকমই নিয়ারলি 200 পাউন্ড। আই থিঙ্ক 198 ছিল। 198 ছিল। এটা কম বেশি হবেই আপনার সিজন অনুযায়ী। সো একটা মিনিমাম একটা আইডিয়া দিলাম যে এরকম আমরা 2 দিনের জন্য নিলাম, আমরা 2 দিন ছিলাম। সো হ্যাঁ, এর মধ্যে যে একটাই শুধুমাত্র ফ্রি সার্ভিস, সেটা হচ্ছে শাটল বাস। এখান থেকে হোটেল থেকে আপনার 5-6 মিনিটের রাস্তা হচ্ছে মানে ডিজনির পার্কে। আর তো ফ্রি সার্ভিস কিছু ছিল না। তবে আরেকটা যেটা, ডিজনিতে ঢোকার জন্য ডিজনির প্রাইসটা হচ্ছে 82 or 85। আমাদের ইন টোটাল 300 পাউন্ড চারজনের, মানে একটা ছোট, আমরা দুজন অ্যাডাল্ট, আমার ছেলে 15, আই থিঙ্ক 12 থেকে বা 13 থেকে অ্যাডাল্ট হিসেবে ধরা হয়। আর ছোট আমার মেয়ে হচ্ছে 6 বছর। তো সব মিলিয়ে আমাদের গেল কত? 300 পাউন্ডের মতো। হ্যাঁ, 300 পাউন্ডের মতো। তো 1200 টাকায় হয়তো বা সেটা এখন অনেক বেশি কারেন্সি, 45 এরকম হবে চারজনের জন্য। আর ওইখানে ঢুকে আপনার ইনক্লুডিং সব কিছুই আপনার, আপনি যেই
টাকাটা দিয়ে ঢুকবেন, আর এক্সট্রা কোনো খরচ করতে হবে না। বাকি কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে আছে যে লম্বা কিউ পছন্দ করেন না, তারা কিছু কিছু অনেক রাইডে আছে তারা আগে যেতে পারবে এক্সট্রা টাকা দিলে, বাট আসলে দরকারই হবে না আপনাদের এক্সট্রা টাকা দেওয়ার, কারণ কিউগুলো এরা এত সুন্দর করে মেনটেন করে, মানে একটার পর একটা ক্রুজ আসতেছে, তো দেখা যায় যে ওরকম বেশি ওয়েট করতেই হয় আর না। তোমার রাইডগুলো তো সম্পূর্ণ ফ্রি, উই ইনক্লুডিং এন্ট্রান্স ফি। জাস্ট আপনি যে টাকা দিয়ে ঢুকবেন সেটাই আপনার, আর আর আপনার বাড়তি কোনো খরচ করতে হবে না খাবার দাবার। আর তাদের কি কি ছাতা অথবা হ্যাট এগুলো বাইরে থেকে কিনবেন প্লিজ? এটা একটা বড় ইনফরমেশন, কারণ আমি নিজে একটা ছাতা কিনলাম, খুবই একটা নর্মাল ছাতা 20 পাউন্ডের মতো গেল। 20 পাউন্ডের মতো গেল, যেটা কারণ এত গরম ছিল, আমি সম্ভব না মানে এত রোদে হ্যাট ছাড়া, তো হ্যাট বাচ্চাদের জন্য হ্যাট বা নিজের জন্য হ্যাট অথবা ছাতা নিয়ে আসাটা খুবই জরুরি। 20 পাউন্ড কিন্তু পাউন্ড বলছি, হংকং ডলার না। সো এগুলো আপনারা বাহির থেকে সাথে নিয়ে যাবেন, আর কোনো খাবার আপনারা ভিতরে নিতে পারবেন না। চেক করে, ওরা চেক করে, ব্যাগ চেক করে। পানি, কোনো ধরনের খাবার কোনো কিছু নেওয়াই যাবে না, কারণ ওদের ব্যবসা, ভেতরে তো ওদের এটা বিক্রি করতে হবে, এটাই স্বাভাবিক। সো আরও কিছু জানার থাকলে, কারণ আমার আসলে অনেক কিছু দেখা গেছে ভুলে গেছি, যদি কিছু মিস হয় আপনাদের। আর মানুষ হিসেবে তারা কেমন? চমৎকার, সত্যি কথা বলতে যেটা আমার কাছে খুবই ভালো, খুবই ভালো আসলে, খুবই ভদ্র এবং মানুষকে খুব রেসপেক্ট দেয়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এদের কালচারটা এরকমই আসলে, যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এত ক্রাউড, আমি কোনো চিল্লাচাল্লি শুনতেছি না, যে কেউ আমাদের যখন ডাকে এদিকে এদিকে, তো এই জিনিসগুলো আমি দেখলাম যে খুব আস্তে আস্তে বা সুন্দর করে কথা বলতেছে। ইভেন আমরা ইউকের চেয়েও এখানে বেটার দেখছি এটা। অবশ্যই 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 ওভারঅল এক্সপিরিয়েন্স 10 on 10। থ্যাংক ইউ তোমাকে, আর সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, কোনো ইনফরমেশন জানার থাকলে প্লিজ আমাদেরকে নক দিবেন, আমরা ইনফরমেশন আপনাদেরকে রিপ্লাই দিব। থ্যাংক ইউ, বাই বাই।